তো হোয়াট ইজ ফার্মাকোলজি? ফার্মাকোলজি ইজ এ সাবজেক্ট দ্যাট ডিলস উইথ ড্রাগস। ড্রাগস ফর কাদের জন্য? ডিলস, হ্যাঁ, হিউম্যানসের জন্য। এটা ভালো বলবো, হিউম্যানসের জন্য। এটা অ্যানিমালসের জন্য ফার্মাকোলজিটা, মানে আমরা যে ফার্মাকোলজিটা পড়বো, মেডিকেল ফার্মাকোলজিটা পড়বো, তোরা যে বই কেডি ত্রিপাঠী বল যাই পড়বি, দ্যাট ইজ ফর ইউজ, বা বলতে পারি জুডিশিয়াস ইউজ অন হিউম্যান বিংস। তাহলে এই হিউম্যান বিংস এর উপর কি প্রথমেই একটা ড্রাগ আসলো, নতুন একটা ড্রাগ ল্যাবে তৈরি হলো, তারপরে কি প্রথমে সেটা হিউম্যানকে দিয়ে দেওয়া হয়, নিন এটা খেয়ে নিন, আপনার আগে যা ছিল সব ছেড়ে যাবে, এরকম করা হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ফার্স্টে অ্যানিমাল, অ্যানিমালের আগেও এখন কম্পিউটার সিমুলেটেড মডেলস আছে বা কম্পিউটার মডেলস আছে, সেই মডেলসগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা হয়, অ্যানালিসিস সেখান থেকে রেজাল্ট আসে, তারপরে অ্যানিমালস, দেন তারপরে হিউম্যান ট্রায়ালে আসে। হ্যাঁ, যেটাকে বলা হয়, এমনি আমাদের বলা হয় ফার্মাকোলজির একটা সেগমেন্ট আছে যেটা ডিল করে, দ্যাট ইজ ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে দিয়ে সেই ড্রাগটা ফর জেনারেলাইজ ইউজ অন ইন্ডিভিজুয়ালস ফর স্পেসিফিক কন্ডিশন। কোনো একটা ড্রাগ তো সব কিছুর জন্য ইউজ হয় না, যে এই ড্রাগটা যে কোনো রোগ হয়েছে এই ড্রাগটা দিয়ে দাও, দ্যাট ইজ, মানে এটা তো হয় না। তা হয় ফর স্পেসিফিক ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে কোন স্পেসিফিক কন্ডিশনে কোনো একটা ড্রাগ দেওয়া হয়। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইউজিং প্যারাসিটামল? প্যারাসিটামল ইউজের ইন্ডিকেশন কি? মানে প্যারাসিটামল ইউজ করব কোন স্পেসিফিক ক্লিনিক্যাল কন্ডিশন অর কন্ডিশনসে, তাহলে সেইগুলো ঠিক করা হয়, সেইগুলো হিউম্যান ট্রায়ালসের, হিউম্যানের উপর ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে দিয়ে আসে। ক্লিনিক্যাল ট্রায়াল একটা খুব স্ট্রিনজেন্ট প্রসিডিওর, মাল্টি স্টেপ প্রসিডিওর। এর কতগুলো ফেজ রয়েছে, এখন ফেজ 0 একটা রয়েছে, তারপরে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এইভাবে ট্রায়ালের মাধ্যমে ড্রাগগুলো বাজারে আসে। ঠিক আছে? ফার্মাকোলজি জেনারেলি, গ্রসলি জেনারেল, যে ফার্মাকোলজি ডিলস উইথ ড্রাগস, আমাদের মেডিকেল ফার্মাকোলজি ফর ইটস ইউজ অন দ্য হিউম্যান ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? তাহলে সেটা ফার্মাকোলজি। এইবার নেক্সট হচ্ছে যে বেসিক, যেগুলো আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো যে গ্রসলি তোরা যে মেডিকেল ফার্মাকোলজিটা পড়বি সেটাতে দেখবি দুটো ভাগে ভাগ করা হয় মোস্টলি। একটা ফার্মাকোকাইনেটিক্স, যেটা সমস্ত ড্রাগের মধ্যে পাবি, ঠিক আছে? কোনো একটা ড্রাগ পার্টিকুলার, না ধর প্যারাসিটামল, ইট ইজ এ ড্রাগ ফর ট্রিটমেন্ট, বলতে পারিস ফিভার, ফিভারের জন্য ইউজ করা হয়, জ্বর, টেম্পারেচার, হাই বডি টেম্পারেচার, সেটার জন্য প্যারাসিটামল ইউজ করা হয়। তাহলে প্যারাসিটামলেরও দেখবি যদি অ্যাসিটামাইনোফেন বা প্যারাসিটামল বলে কোনো ড্রাগ যেখানে আছে, যেটা তোদের এর মধ্যে অটাকয়েডস এর মধ্যে পেয়ে যাবি, সেখানে দেখবি রয়েছে যে ফার্মাকোকাইনেটিক একটা পার্ট আছে, একটা রয়েছে ফার্মাকোডাইনামিক পার্ট। সমস্ত ড্রাগ, এবার সাইড এফেক্ট এগুলো আলাদা, বাট ফার্মাকোলজি মেইনলি এটা দুটো ভাগে আসবে, একটা ফার্মাকোকাইনেটিক, একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। ফার্মাকোকাইনেটিক মধ্যে আবার 4টে ভাগ আছে, আর ফার্মাকোডাইনামিক ইটস ডাইনামিক। হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক? ফার্মাকোডাইনামিক, হোয়াট এ ড্রাগ ডাজ টু দ্য বডি, যেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। সেটা কারোর ক্ষেত্রে ঘুম পাচ্ছে তো কেন ঘুম পাচ্ছে, কারোর ক্ষেত্রে হ্যালুসিনেশন তৈরি করছে তো কেন হ্যালুসিনেশন তৈরি করছে, কারোর ক্ষেত্রে ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে তো কেন কমিয়ে দিচ্ছে। এটা ফার্মাকোকাইনেটিক, একটা ফার্মাকোকাইনেটিক্সে যাবে, আর ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে যাবে, এর মধ্যে 4টে ভাগ জেনারেলি করা হয়। এটাকে শর্টে দেখবি এখন অনেক বইতে লেগেছে ADME, অ্যাবজর্পশন প্রথমে, যে কোনো একটা, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন বাই ভেরিয়াস রুট হতে পারে, এটা যখন আরো ফার্মাকোকাইনেটিক ডাইনামিক আসবে তখন। এই হলো ফার্মাকো মোটামুটি গ্রস গেল। এরপরে দেখবি আছে যে যেগুলো এরপরে ফোকাস করা হয়, একটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ফোকাস করা হয়,
মানে ক্লিনিক্যাল ট্রায়ালের মানে এটা একটা অ্যাসপেক্ট, সাবজেক্টের একটা অ্যাসপেক্ট হলো ক্লিনিক্যাল ট্রায়াল। হাউ টু কন্ডাক্ট এ ক্লিনিক্যাল ট্রায়াল, হোয়াট ইজ দ্য রেজাল্ট, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ফ্রম এ ক্লিনিক্যাল ট্রায়াল, how to conduct a clinical trial, what are the procedures that are required for conducting a good clinical trial, কিভাবে একটা ক্লিনিক্যাল ট্রায়াল সেটা হিউম্যানের উপর করতে গেলে প্রচুর লিগ্যাল অ্যাসপেক্টস আছে। লিগ্যালি আমি যা খুশি একজন সাবজেক্টকে ভুলভাল বুঝিয়ে বা টুপি পরিয়ে তাকে বুঝিয়ে আমি তাকে ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে চলে আসলাম, তারপরে তার ড্রাগটা ভালোও হতে পারে, কিছু নাও করতে পারে, আবার খারাপও হতে পারে, তাই তো? কারণ এরকম অনেক ড্রাগই আছে যে ড্রাগগুলো মার্কেটে এসেছিল কোনো একটা কারণে, তারপরে মার্কেট থেকে বা বলতে পারিস বাজারে এসেছিল বা পেশেন্টের জন্য এসেছিল, তারপরে কোনো বিভিন্ন কারণে মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে বা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, ব্ল্যাক লেবেলড হয়ে গেছে, আস্তে আস্তে মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। প্রচুর ড্রাগ এরকম আছে, হ্যাঁ, যেগুলো আগে ইউজ হতো সেগুলো এখন আর সেগুলো ইউজ হয় না। তার মধ্যে গ্রেটেস্ট এক্সাম্পল একটা হচ্ছে, এখন সেটা অন্যভাবে ইউজ হয়, এরকমও আছে যে কোনো একটা ড্রাগ এসেছিল, বিকজ অফ দেয়ার সাইড এফেক্ট, বিকজ অফ দেয়ার লং টার্ম সাইড এফেক্ট বা এনি টাইপ অফ এফেক্ট দ্যাট প্রডিউসেস অন দ্য হিউম্যান সাবজেক্ট, তার জন্য সেই ড্রাগগুলো মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে, উইথড্র করে নেওয়া হয়েছে। সেগুলো এরকম বহু ড্রাগ আছে, যেমন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আছে। আমাদের গ্রেটেস্ট এক্সাম্পল যেটা সব থেকে বড় করে মানে হাইলাইট করা হয়, যার থ্যালিডোমাইড বলে একটা ড্রাগ আছে, এখন সেটা অন্য কাজে ইউজ করা হয়। থ্যালিডোমাইড যখন বাজারে এসেছিল অনেক দিন আগে, 1950s, আমার যতদূর মনে পড়ছে, একটু এদিক ওদিক হতে পারে, ফর ট্রিটমেন্ট অফ প্রেগনেন্সি ইনডিউসড নজিয়া অ্যান্ড ভমিটিং। ঠিক আছে, প্রেগনেন্সি ইনডিউসড নজিয়া অ্যান্ড ভমিটিং এর জন্য থ্যালিডোমাইড একটা ড্রাগ এসেছিল। সেটা এখন প্রেগনেন্সি ইনডিউস নজিয়া ভমিটিং এর জন্য অন্য ড্রাগ ইউজ করা হয়, ডক্সিলামিন ইউজ করা, সেটা আলাদা, ডক্সিমেট বলে পাওয়া যায়। তখন এসেছিল থ্যালিডোমাইড বলে একটা ড্রাগ। সেই ড্রাগটা যখন প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালদের দেওয়া হলো, দে আর প্রডিউসিং ফিটোপ্যাথিক এফেক্ট বা দে আর প্রডিউসিং টেরাটোজেনিক এফেক্ট। টেরাটোজেনিক এফেক্ট মানে কি? টেরাটোজেনিক এফেক্ট is the effect of a drug that is harmful to fetus, ঠিক আছে, যারা আনবর্ন, যে এখনো তারা ইউটেরাসের মধ্যেই রয়েছে, ঠিক আছে, সেই ফিটাসের ওপর ফিটোপ্যাথিক এফেক্ট, ফিটাসের কিছু ডেঞ্জারাস ড্যামেজ করে দিয়েছে, এরকম ড্রাগ ছিল থ্যালিডোমাইড। কিন্তু তখন প্রেগনেন্সি ইনডিউস নজিয়া ভমিটিং এর জন্য ইউজ হয়েছে। পরে দেখা গেল যারাই থ্যালিডোমাইড খেয়েছে তাদের সিল লিম ডিফর্মিটি হতো। তোরা নেট রয়েছে, নেটে সার্চ করে দেখতে পারিস, মোবাইল থাকলে মোবাইল খুলে দেখতে পারিস, হোয়াট ইজ সিল লিম ডিফর্মিটি। ঠিক আছে, হ্যাঁ দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না, খুলে দেখ, মোবাইল তো রয়েছে, তো পকেটে তো সবারই মোবাইল রয়েছে। যখন বলি তখন ইউজ করবি না, আর যখন ইউজ করার দরকার নেই তখন ইউজ করবি। হ্যাঁ, এটাকে বলা হয় থ্যালিডোমাইড ডিজাস্টার। থ্যালিডোমাইড সিল লিম ডিফর্মিটি দিয়ে সার্চ দেয়। সিল মানে কি বলতো? সিল লিম মানে কি? যে ACAL, সিল। হ্যাঁ হ্যাঁ, লক না, আর একটু ভালো, সিল লিম, সিল মাছ। হ্যাঁ, সিল মাছ ঠিক নয়, ওরা বেসিক্যালি ম্যামালস, দে আর ম্যামালস, কিন্তু তাদের সিল লিম ডিফর্মিটি। দেখেছিস মোবাইলে? খুলেছিস? ইমেজ এসছে, বাচ্চাগুলোর ছবি এসছে, দেখেছিস? কারোর হাত নেই, পা, হ্যাঁ, ওটা তো ভালো রে, অনেক ভালো। কারোর হাত এইটুকুনি আছে, পা এইটুকুনি আছে, সেগুলো দেখ, আছে আরো অনেক ছবি আছে। দ্যাট ইজ সিল লিম ডিফর্মিটি, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন এই ফিটোপ্যাথি এর জন্য থ্যালিডোমাইড ডিজাস্টার। থ্যালিডোমাইড তখন ইউরোপে প্রচুর ইউজ হয়েছিল, থ্যালিডোমাইড বলে ড্রাগটা। দ্যাট ইজ সিল লিম ডিফর্মিটি। একবার হয়ে গেল, জীবনে আর কিছু রিভার্সেবল কিছু নেই। তাহলে এই জন্য মার্কেট থেকে উইথড্র, এটা একটা বড় কারণ যেটা ধরে নেওয়া হয়। এরকম অনেক ড্রাগ আছে, যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এখন পায়োগ্লিটাজন ইউজ হয়, রসিগ্লিটাজন বলে, এর একটা সেম ক্লাসের আরেকটা ড্রাগ ছিল, দ্যাট ইজ রসিগ্লিটাজন, দ্যাট ইজ নট ইউজড নাও। এটা কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি
6-7 সালে, তখন কিন্তু ড্রাগটা বাজারে মার্কেটে চালু ছিল, কিন্তু তারপরে বাজার থেকে উঠে গেছে বিকজ অফ ডিফারেন্ট সাইড এফেক্ট। ঠিক আছে, এরকম কিছু ড্রাগ আছে, সাইক্লোক্সিজিনেস 2 ইনহিবিটর, দ্যাট অলসো উইথড্রন ফ্রম দ্য মার্কেট। ফেক্সোফেনাডিন বলে একটা ড্রাগ পাবি, ঠিক আছে, সেই ড্রাগটা মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে, ঠিক আছে, বিকজ অফ কার্ডিও টক্সিক। ফেক্সোফেনাডিন আর টারফেনাডিনটা উঠে গেছে, ফেক্সোফেনাডিনটা রয়ে গেছে। টারফেনাডিন উঠে গেছে বাজার থেকে। তাহলে এরকম কি করে বোঝা গেল যে এরা তো এই স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়া, ক্লিনিক্যাল ট্রায়াল তার মধ্যে দিয়েই এসেছিল। তারপরে দেখা গেল যে এই যে এরপরে আসে ফার্মাকোভিজিলেন্সের ব্যাপার, দ্যাট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ ফার্মাকোলজি, ফার্মাকোভিজিলেন্স। একটা ড্রাগ তো মার্কেটে বহুল প্রচলিত হয়ে গেছে কোনো একটা কারণে, কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেশনের জন্য, তারপরে তারা মার্কেট থেকে উইথড্র হলো কেন? তাহলে দেখা যাচ্ছে যে হয়তো শর্ট টার্মে হয়তো সেরকম কোনো সাইড এফেক্ট হয়নি, প্রলং ইউজে দেখা গেল দ্যাট ক্যান প্রডিউস সাম সাইড এফেক্ট। সেই সাইড এফেক্টের জন্য, এবং সেই সাইড এফেক্টটা দ্যাট ইজ সিরিয়াস সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টটা পেশেন্টের মানে মর্টালিটিকে এনহ্যান্স করছে বলতে পারি, যে মানুষ তাড়াতাড়ি মরে যেতে পারে, ডিফারেন্ট এমন কিছু ডিজিজ তৈরি করছে, এমন কোনো এফেক্ট তৈরি করছে যেটা ক্ষতিকর পার্টিকুলার কোনো একটা এজ গ্রুপের জন্য হতে পারে, পার্টিকুলার কোনো একটা কন্ডিশনের জন্য হতে পারে। মানে যেখানে তার ড্রাগের উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ড্রাগ, হোয়াট ইজ ড্রাগ, ড্রাগের ডেফিনেশন কি, WHO এর একটা ডেফিনেশন আছে, সেটা ভালো করে পড়বি। ড্রাগ ইজ এ সাবস্টেন্স আর প্রোডাক্ট হুইচ ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড, যেটা ইউজ করা হয় অথবা ইউজ করছে। যে শুধু যে আমরা এই প্যারাসিটামল খাচ্ছি, অ্যামক্সিসিলিন খাচ্ছি, এইগুলো যেগুলো ওভার দ্য কাউন্টার বা প্রেসক্রিপশন ড্রাগ খাচ্ছি, শুধু কি এগুলোই ড্রাগ না, তো আরো অন্যান্য ড্রাগ রয়েছে, সেটাও খেয়াল করবে। which is used or intended to be used to modify or explore the physiological condition and pathological state. আরেকটা জিনিস, last for not the least, that is for the benefit of the recipient. Ultimately recipient এর বেনিফিট হতে হবে, ক্ষতির জন্য দেওয়া যাবে না, তাহলে তো বিষও দেওয়া যেত, তাই তো, পয়জন, তাই তো, পয়জন দেওয়া যেত, কিন্তু পয়জন তো দেওয়া হয় না। আমাদের টার্গেট থাকে যে কোনো একটা রেসিপিয়েন্ট যে ড্রাগটা রিসিভ করছে তার যেন বেনিফিটেড হয়, যে যেন বলা হয়েছে WHO ডেফিনেশনটা দেখবি, তুই তো কেডি ত্রিপাঠি কিনেছিস, কেডি ত্রিপাঠি প্রথম দিকেই আছে, ঠিক আছে, সেকেন্ড কিংবা থার্ড পেজ। ড্রাগ ইজ এ সাবস্টেন্স অর প্রোডাক্ট হুইচ ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড to modify or explore physiological condition and pathological state, last but not least সেটা হচ্ছে for the benefit of the recipient. এটা ড্রাগের ইউজ কিভাবে ইউজ করতে হয়, তার একটা ডোজ। একটা ড্রাগ আমি খুশি ভাবে ইউজ করতে পারি না, যেরকম ভাবে খুশি, আমার মনে হলো আজকে আপনি 1 কেজি এই ড্রাগটা খেয়ে দিন, এরকম হয় না, নিজের ইচ্ছা মতো হয় না। সেটা কিছু ইন্ডিকেশন যেমন লাগে, সেরকম কতগুলো জিনিস লাগে, যে সেখানে র্যাশনালিটি বলে একটা জিনিস আছে, র্যাশনাল ইউজেস অফ ড্রাগস, হাউ টু ইউজ ড্রাগ র্যাশনালি মানে জুডিশিয়াসলি অ্যাপ্লাই করবো কোনো একটা ড্রাগ, যে তার ভালো খারাপ বিচার করে আর কি কি কনসিডার করতে হয়, হোয়াট ইজ দ্য পেশেন্টের ভালো খারাপ, মানে কোনো একটা ড্রাগ দিতে গেলে কি কি করতে হয়, যে পেশেন্ট আছে তার জন্য অ্যাপ্লিকেবল কিনা, সেই পেশেন্টের যে ইন্ডিকেশনটা বললো, পেশেন্টের জ্বর হয়েছে, হতেই পারে জ্বর, তার জ্বরের জন্য তুই একটা অ্যাপ্লিকেবল ড্রাগ কিছু আছে কিনা সেটা তোকে দিতে হবে, ঠিক আছে। তার এজ গ্রুপ দেখতে হবে, যে কোন এজে পড়ে, তার মানে পেশেন্টের এজ দেখতে হয়, পেশেন্টের কোনো ডিজিজ আছে কিনা সেগুলো দেখতে হয়, এমন কোনো কন্ডিশন আছে কিনা যে ড্রাগটা তুই যে ড্রাগটা প্রেসক্রাইব করবি সেই ড্রাগটা দিলে সেই পেশেন্টের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। এগুলো অনেকগুলো, এগুলোকে বলা হয় যে র্যাশনাল ইউজেস অফ ড্রাগ। র্যাশনাল ইউজেস অফ ড্রাগের মধ্যে কি কি আসবে, যে অ্যাপ্রোপ্রিয়েট বলে, অনেক জায়গায় রাইট ড্রাগ বলে,
রাইট ওয়ার্ড ইউজ করা হয়, কোথাও বলে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করা হয়। রাইট পেশেন্ট, যে পেশেন্টটা এসছে কিনা তাকে এই পেশেন্টটা দেওয়া যায় কিনা। ধর খুব কমন একটা এক্সাম্পল, দেখ সবকিছুরই এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলো আমি এখন বাদ দিতে বলছি, এক্সেপশন ধরলে তোদের পড়াশোনা করাটা ডিফিকাল্ট হবে। ধর একটা মেল পেশেন্ট এসছে, না ধরেন একটা ফিমেল পেশেন্ট এসছে, তার ধর ইউরিনে কোনো একটা প্রবলেম হচ্ছে, তোর মনে হলো দ্যাট ইজ ইনকন্টিনেন্স কোনো একটা হলো, কেউ সেখানে কোনো একটা ড্রাগ থেকে দিয়ে দিল। ইউরিনে ইনকন্টিনেন্স যখন এরপরে ড্রাগ করবি, তার জন্য ছেলেদের মোস্ট কমন কজ, একটা কজ একটু এজেড যদি মেল পেশেন্ট হয়, মেল ইন্ডিভিজুয়াল হয়, তাদের মোস্ট কমন কজ অফ ইউরিনারি ইনকন্টিনেন্স বলতে পারিস যেটা ইজ বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি বা হাইপারপ্লেসিয়া অফ দি প্রোস্টেট, ঠিক আছে, বিএইচপি বলতে পারিস বা বিপিএইচ। সেখানে একটা ড্রাগ দেওয়া হয়, কিছু ড্রাগ দেওয়া, গ্রুপ অফ ড্রাগ দেওয়া হয়, দ্যাট ইজ ট্যামসিলোসিন ইজ ওয়ান অফ দ্য ড্রাগ। সেটা কি ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ইন কেস অফ ফিমেল, কারণ দে ডোন্ট হ্যাভ প্রোস্টেট, তাই তো? তাহলে এই হচ্ছে যে রাইট পেশেন্ট, তাই তো? রাইট পেশেন্ট, মেল ফিমেল আছে এরকম ব্যাপার রয়েছে। রাইট এজ গ্রুপ, মানে রাইট পেশেন্ট মানে এর মধ্যে এক্সট্রিমস অফ এজে আছে কিনা, একদম ছোট কিনা, একদম এল্ডারলি কিনা, তার কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ কন্ডিশন আছে কিনা, কারোর হেপাটিক কম্প্রোমাইজ থাকতে পারে, কারোর কিডনিতে প্রবলেম থাকতে পারে, কারোর লিভারে প্রবলেম থাকতে পারে। কিডনি লিভার কেন খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের ফার্মাকোলজিতে? বিকজ মোস্ট অফ দ্য ড্রাগস আর এক্সক্রিটেড either via they are metabolized or excreted via the biliary route or hepatic route or via the nephrotic route, kidney renal route, সেখান দিয়ে যেতে পারে। তাহলে আমাদের এখানে এই জন্য দেখতে হয় যে এই রকম কোনো কন্ডিশন আছে কিনা। তারপরে আর কি, পেশেন্টটা আগের থেকে অন্য কোনো ইন্ডিকেশনের জন্য সে কোনো একটা ওষুধ খেতে পারে, তার সাথে সেই ড্রাগের ইন্টারাকশন আছে কিনা, এই ড্রাগটা দিলে পেশেন্টের ক্ষতি হবে, হতে পারে সেটা দেখতে। তাহলে রাইট পেশেন্ট প্রথমে আছে, রাইট পেশেন্ট, তারপরে আছে কি রাইট ইন্ডিকেশন। আমি যে ড্রাগ দিচ্ছি এটা তো রাইট পেশেন্ট নাই, আমি চুজ করলাম যে এই এজ গ্রুপে এইভাবে দেওয়া যায়, কিন্তু রাইট ইন্ডিকেশন মানে আমি ড্রাগটা দেওয়ার কি যথেষ্ট কারণ আছে, ড্রাগটা দেওয়ার কি যথেষ্ট কোনো কারণ আছে, যে এটা যে কমপ্লেনটা নিয়ে বা যে চিফ কমপ্লেন বল বা যাই বল, যে কমপ্লেন নিয়ে পেশেন্টটা এসেছিল সেটাকে কি স্যাটিসফাই করবে, মনে হচ্ছে স্যাটিসফাই করবে না করবে না, মানে রাইট পেশেন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট। তারপরে রাইট ইন্ডিকেশন, যে আদৌ আমার কাছে সেই রকম কোনো কারণ পেশেন্টটা এক্সপ্লেন করেছে কিনা বা কমপ্লেন করেছে কিনা, যেটাতে তার এই ড্রাগটা দিলে তার সেই প্রবলেমটা কম হয় বা মিনিমাইজ হয়, ঠিক আছে? রাইট পেশেন্ট, রাইট ইন্ডিকেশন, এবার হচ্ছে রাইট ড্রাগ। তারপরে রাইট ড্রাগটা আমি দিলাম, রাইট ড্রাগ এটা 5R বলে, অনেক জায়গায় এও বলতে পারিস, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ। তারপরে কি আসবে, ড্রাগ তো নাই ঠিকই হলো, ডোজ নাই ঠিক হলো, তারপরে রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, ঠিক আছে, এগুলো তো ইয়ে নেই, কিন্তু চিন্তা ভাবনাটা ওপেন রাখতে হবে যে এরপরে কি আসবে, সাইড এফেক্টটা পরে আসে, ঠিক আছে, সেটা ড্রাগ ইন্টারাকশন আমি তো ভেবে ওই যে বললাম রাইট পেশেন্ট, আমার এই পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, তবে দ্যাট ইজ প্রথমেই আমরা এফেক্টের কথা চিন্তা করব, তারপরে আমরা সাইড এফেক্টের কথা চিন্তা করব। হ্যাঁ, কোনো একটা পেশেন্টকে তুই, ঠিক আছে, সেটা আমি ড্রাগের মধ্যে চলে আসি, কভার করি, ঠিক আছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে তোকে ধর একটা ড্রাগ নিতে বলা হলো, ধর তুই কমপ্লেন করে এসেছিস যে কারো ধর একটা কমপ্লেন এসেছে পেশেন্টের ডায়রিয়া, তোর মনে হলো ইনফেক্টিভ ডায়রিয়া, ইনফেক্টিভ একটা ইনফেকশন, তুই সেটা মনে হলো এই কারণে ইনফেক্টিভ ডায়রিয়া হতে পারে, এখন চারদিকে এই হচ্ছে, তুই একটা ড্রাগ দিলি তাকে, তার এজ অনুসারে একটা মেল পেশেন্ট বা ফিমেল পেশেন্ট এসছে, মিডিল এজেড পেশেন্ট এসছে, তাকে তুই ড্রাগ দিলি, তাহলে ড্রাগ দিলি, ডোজ দিলি, তাহলে এবার পেশেন্ট তো দোকানে গিয়ে কি করবে, দোকানে গিয়ে কিনবে, কটা কিনবে,
হুম, হ্যাঁ তাহলে কি কটা কিনবে মানে কি? হ্যাঁ, অ্যামাউন্ট তো ওইভাবে হয় না। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হলো, ফ্রিকোয়েন্সি ধর দিনে বলে দিল 3টে করে খাবে, হতেই পারে, অনেক আছে মেট্রোজিলি 3টে করে খায়, তারপরে কতগুলো কিনবে? হ্যাঁ, অ্যাডভাইস তো ঠিক আছে, এগুলো সবই অ্যাডভাইস। হ্যাঁ, আমরা দিই অ্যাডভাইস, কি অ্যাডভাইস দিই, তোরা ভালো করে পড় কিন্তু তোরা পড়িস না, তাই তো? তোরা দ্যাট ইজ অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে ফ্রি, মানে সেখানে কোনো জোর করে আমি করাতে পারবো না, তাই তো? আমাদের উপদেশ হচ্ছে, আদেশ নয়, উপদেশ। উপদেশ হচ্ছে যে তোরা পড়, কিন্তু তোরা পড়বি না, সেটা আলাদা, কিন্তু দ্যাট ইজ অ্যাডভাইস। তাহলে তুই যেখানে ডাক্তার, যখন ডাক্তার হবি তখন তুই করবি অ্যাডভাইস। পেশেন্ট শুনতেও পারে, নাও শুনতে পারে, দ্যাট ডিপেন্ডস অন হিম অর হার, তাই তো? দ্যাট ইজ অ্যাডভাইস। তুই কখনো ওটা বলতে পারেন এটা আপনাকে করতেই হবে, নাহলে আপনি কালকে মরে যাবেন, এটা বলা যায় না। তুই এটাকে তোকে ফোর্স করতে পারিস, তুই তো ভিজিটটা পাচ্ছিস না সেটা দেখতে হবে, তাই তো? প্র্যাকটিক্যাল জিনিস। তাহলে এবার যে ধর তুই মেট্রোজিল দিলি, মেট্রোজিল বললি দিনে 3টে করে খাবে, ওর ধর ডায়রিয়া হয়েছে, তাহলে এবার এবার কি বলবি, কতগুলো কিনবে? 300টা। কেন 300টা কিনবে না? কারণ কি? রাইট পেশেন্ট হলো, রাইট ড্রাগ হলো, তো মেট্রোজিল তুই বললি 400 মিলিগ্রাম, দিনে 3বার করে খাবে। রাইট পেশেন্ট হলো, রাইট ড্রাগ হলো, না এই পার্সনটা ঠিক আছে, এর কোনো অসুবিধা নেই, একে মেট্রোজিল দেওয়া যায়, বা মেট্রোনিডাজল, কমন যেটা বলছি ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে মেট্রোনিডাজল। তাহলে রাইট পেশেন্ট হলো, তারপরে রাইট ইন্ডিকেশন হলো, রাইট ড্রাগ হলো, তারপরে হ্যাঁ, তো ডোজ, ডোজেজ মানে হচ্ছে পার ড্রাগ, হ্যাঁ, কত অ্যামাউন্ট আছে পার ড্রাগ, ফ্রিকোয়েন্সি কিরকম, 400 মিলিগ্রাম, দিনে 3বার করে দিলি, কত দিন খেতে হবে, তার মানে দ্যাট ইজ কল্ড ডিউরেশন। ডিউরেশন, ঠিক আছে, যে এই ড্রাগটা আপনি এতদিন খাবেন, বা এতদিন পরে কোনো একটা প্রেশার, এবার যদি কেউ হয় ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার নিয়ে এসছে, তুই তাকে বললি আপনি, তুই তাকে বলতে পারবি না যে 7 দিন ধরে খান, 15 দিন ধরে খান, অনেক দিন খেতে হয়, কিন্তু কতদিন খাবে? ব্লাড প্রেশারটা মাঝে মাঝে মাপতে হবে, তাহলে মেপে দেখতে হবে তোর যেটা একটা টার্গেট রেঞ্জ তুই ঠিক করেছিস, এতর কমে ব্লাড প্রেশার আসলে আমি দেখবো, দেখে দরকার হলে কোনো একটা পার্টিকুলার মেডিকেশন যেটা আছে তার অ্যামাউন্টটা দরকার হলে বা ডোজিংটা আমি দরকার হলে কমাবো, বা কোনো একটা রেঞ্জের উপরে গেলে আমি ডোজিংটা বাড়াবো। তার মানে আপনি এতদিন এরকম করুন, মাঝে মাঝে ব্লাড প্রেশার দেখুন, ব্লাড প্রেশার দেখে এরকম হলে তখন চলে আসুন, তখন আমাকে ডোজ বাড়াতে হবে বা কমাতে হবে বা একই রাখতে হবে, এনিথিং। তাহলে কত দিন, তাহলে রাইট পেশেন্ট, রাইট ইন্ডিকেশন, রাইট ড্রাগ বা অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, ডোজ, কত ডোজে খাবে। বলে দিলি একটা পেশেন্টকে বলে দিলি আপনি এই অ্যান্টি ডায়াবেটিক ড্রাগটা খান, তাহলে আপনার ডায়াবেটিস কমে যাবে। সে বলে আমি কতটা খাবো, 1 কেজি, 500 গ্রাম, 300 গ্রাম, কতটা? তাহলে তোকে বলতে হবে যে কতটা অ্যামাউন্টে দেবো, দিনে কতবার খাবে, কিভাবে খাবে, খাওয়ার আগে, তাহলে তোকে পেশেন্টটাকে ডাইরেক্ট করতে হবে, হাউ টু টেক দ্য ড্রাগ, when to take the drug, how many times take the drug, and for which duration, কতদিন ধরে খাবে, আর তার উপরে রাইট পেশেন্ট, রাইট ড্রাগ। এবার হচ্ছে রেশনাল ইউজেস হবে। এবার এরপরে ইলাবোরেশন আরো আছে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে। এবার কোথায় কোথায় ইরেশনাল ইউজ কিভাবে, এবার কিভাবে কিভাবে একটা রেশনালিটি যে কিভাবে ডেভেলপ হয়, যে মানে কখন আমরা ইরেশনাল প্রেসক্রিপশনটা পাই, আমরা রেশনাল বুঝলে তখন আমরা বুঝতে পারবো কোনো একটা পেশেন্টের ইন্ডিকেশন কি, তার জন্য কি ড্রাগ দেওয়া হয়েছে, সেটাকে যদি আমরা কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের সাথে, সবই গাইডলাইনের সাথে, বা এই কন্ডিশনে এই দেওয়া যায়, তখন আমরা বুঝতে পারি যে কোথায় কোথায় র্যাশনালিটিটা ব্রেক হয়েছে, বা র্যাশনালিটিটা ইরেশনাল এর লাইন ক্রস করে চলে গেছে, র্যাশনালের যে ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ারটা ক্রস করে চলে গেছে, ইরেশনাল। সেগুলোর বিভিন্ন রকম মানে পয়েন্টস রয়েছে, কি কারণে ইরেশনাল ড্রাগ হতে পারে। প্রথম কারণ কি, কোনো একটা ডাক্তাররাই তো ড্রাগ প্রেসক্রাইব করে,
ডাক্তাররা রেশনাল প্রেসক্রিপশন করে, তাদের মধ্যে কিছু আছে তারা ইরেশনাল প্রেসক্রিপশন করে। কি কি কারণ হতে পারে ইরেশনাল প্রেসক্রিপশন? প্রথম কারণ কি? না না, ভুলটা ওইভাবে বলছি না, ড্রাগের দিক থেকে সেটা তো, এইগুলো ভুল হলে সেটা ইরেশনাল প্রেসক্রিপশন, ঠিক আছে? তাহলে প্রথম জিনিস কি, ভুল ড্রাগ একটা লোক কেন দেবে? ধর একটা ডাক্তার সে ভুল ড্রাগ কেন দেবে, তার তো কিছু কারণ আছে। প্রথম কারণ কি হতে পারে? না, জেনারিক মেডিসিন তো ভালো জিনিস, খারাপ জিনিস। প্রথম কারণ কি হতে পারে? তোকে জিজ্ঞেস করা হলো পশ্চিমবঙ্গে বাড়ি তো সবার, হ্যাঁ, তোকে জিজ্ঞেস করা হলো যে এখন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী কে? হ্যাঁ, তুই বলে দিলি রাজীব গান্ধী, ধরে না, তার মানে কি? হ্যাঁ, ভুল তো বলেছিস, সেটা কেন বললি? তুই জেনে শুনেই বললি, খুব ভেবে চিন্তে বললি রাজীব গান্ধী, তুই কেন বললি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না। সাপোর্টার? না, সাপোর্টার বলে কি এটা এখনকার জন্য বলা যায়? সে কারণ হলো ল্যাক অফ নলেজ, তুই জানিসই না। প্রথম জিনিস, ভুল করবে কেন একটা লোক? একটা লোক ভুল করবে কেন? সেটা যখন একটা মেডিসিন দিচ্ছে কাউকে, একটা ড্রাগ প্রেসক্রাইব করছে কাউকে কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেশনে, মানে ল্যাক অফ নলেজ, সে জানে না, সেই জন্য সে দিতে পারে। আর কি কারণে হতে পারে? নেক্সট, যে কাউকে সে রোল মডেল বলে ফলো করে। কারণ রোল মডেল যদি ভুল হয়, তাহলে সেই ভুলটা আমরা তো অনুকরণ করব, অনেকটা মাছি মারা কেরানির মতো, যে উনি এটা করতেন, আমি ওটা দেখেছি, আমিও এটা করছি। ল্যাক অফ নলেজ একটা হতে পারে, আর একটা হতে পারে রোল মডেল, উনি এটা করতেন, আমি এটা করছি। নেক্সট কি হবে? আর কি হতে পারে? কখন বেশি ভুল হয়? মানুষের তাড়াহুড়ায় বেশি ভুল হয় সব থেকে। কোনো একটা কাজ যদি কেউ খুব আস্তে 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 করে, তাহলে চান্সেস অফ এররের পসিবিলিটিটা অনেকটা কমে যায়। তাহলে একজনের প্রচুর পেশেন্ট, দিনে ধর 300 পেশেন্ট, 200-300 পেশেন্ট, কোথায় আছে অনেক ডাক্তার, তাহলে তার তো প্রচুর পেশেন্ট, 200 পেশেন্ট, মানে তুই খাওয়া পড়া যদি, মানে ঘুমানোটা যদি বাদ দিস, ঘুমানো, যাতায়াত, প্রাত্যহিক ক্রিয়াকর্ম যদি বাদ দিস, তাতেও যদি 16 ঘন্টা দাঁড়ায়, 16 ঘন্টা মানে কত হবে? 960 মিনিট। 960 মিনিটের মধ্যে তুই ধর 200টা পেশেন্ট দেখছিস, সে ঢুকছে বেরোচ্ছে, বিপি দেখছিস, এই করছিস, প্রতি পেশেন্টের জন্য কত? 5 মিনিটেরও কম সময় পাচ্ছিস। তুই টানা দেখে গেলেও 16 ঘন্টা ধরে টানা দেখে গেলেও 200টা পেশেন্ট দেখছিস। তাহলে তখন কি হবে? তখন চান্সেস অফ এরর বাড়বে, তাই তো? আর এটা বলতে, অন্যভাবে বলতে পারিস, কাজ তো বেশি করলে ভুল তো বেশি হবে। আর এটা হচ্ছে, আমরা পেশেন্ট এসছে, কি হয়েছে? গায়ে ব্যথা, ওকে, ব্যথার জন্য একটা। আর কি হচ্ছে? হাত চিনচিন করছে, আর একটা। আর এটা কি হচ্ছে? এইখানে কি হয় যে সিমটোম্যাটিক রিলিফ প্রোভাইড করার আমাদের একটা চেষ্টা থাকে। পা ফুলে গেছে, কেন ফুলে গেছে আমি ভাবছি না, পা ফুলে গেছে, এমন একটা ওষুধ দাও যাতে পা ফোলা কমে যায়। আমি এটা ভাবছি না পা ফোলা আরো অন্যান্য কারণে হতে পারে, সেটা তার আছে কিনা সেগুলো অ্যানালিসিস করা, সেগুলো অ্যানালিসিস আমি করছি না। আমি না করে কি করছি, পা ফোলা হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে, কমে যাওয়ার জন্য কদিন পরে সে দেখা গেলো 15 দিন ওষুধ খেয়ে ভালো হয়ে গেল, আবার 3 মাস পর আবার স্যার আবার পা ফুলে গেছে, বা ম্যাডাম আবার পা ফুলে গেছে, এটাই হবে। তাহলে আমার তাহলে সিমটোম্যাটিক রিলিফ প্রোভাইড করার একটা প্রচেষ্টা, সেখানে আমার কিন্তু ইরেশনাল প্রেসক্রিপশন চলে আসতে পারে, তাই তো? তখন তো আমি রেশনালিটির কথা ভাবছি না, আমি ভাবছি যে পেশেন্টের একটা সিমটমস হচ্ছে, সিমটমস নট সাইন্স, সাইন্সটা আমি দেখবো, সিমটমসটা পেশেন্ট এসে কমপ্লেন করবে, ঠিক আছে? তাহলে সেই সিমটমসটা আমার এটা মিনিমাইজ করার চেষ্টা, সেখানে আমার এই ব্যাপারটা চলে আসছে, ইরেশনাল প্রেসক্রিপশন বা ইরেশনাল ড্রাগ প্রেসক্রিপশনের একটা চান্সেস চলে আসছে। তাহলে এটা গেল। আরেকটা কি হতে পারে? আর কি হতে পারে বল? ল্যাক অফ নলেজ হলো, কাউকে রোল মডেল হিসেবে ফলো করছে হলো, প্রচুর পেশেন্ট দেখছে এমন হলো, সিমটোম্যাটিক রিলিফ দেওয়ার একটা প্রচেষ্টা, হ্যাঁ। আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট কি বলবে? পেশেন্ট, হ্যাঁ, এটাও একটা কারণ। পেশেন্ট এসে বলছে, তুই একটা বললি
যে আপনি এটা এটা করুন, ধর একটা পেশেন্ট কমন যেগুলো হয় প্রি ডায়াবেটিক, একদম ইনিশিয়াল তুই দেখে বুঝতে পারছিস যে জাস্ট প্রি ডায়াবেটিক হয়েছে, তাহলে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করুন, এক্সারসাইজ করুন, খাওয়া দাওয়া এই করুন, এইভাবে চলুন, হেলদি লাইফস্টাইল লিড করুন, তার পছন্দ হবে। অনেক ক্ষেত্রে হয় না, হবে না না, হয় না, সে আরেকজন ডাক্তার কাছে চলে গেল। তুই একটা দেখে বললি এটার জন্য আপাতত কোনো ট্রিটমেন্ট আপনার দরকার নেই, আপনি এই জিনিসপত্রগুলো মেনটেন করে চলুন, সেগুলোতেই আপনার হয়ে যাবে। সে তার পছন্দ না, সেগুলো মনে হয় কিছু জানে না, সেজন্য ড্রাগই দিল না, সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা অনেক সময় ইরেশনাল প্রেসক্রিপশন করতে হয়, সেটা হয়। ঠিক আছে, নাহলে এটা একটা লুজিং এর একটা ফিয়ার থাকে যে পেশেন্টটা যদি আবার আমার কাছে না আসে, তাই তো? এমনিতে এখন এত ডাক্তার হয়ে যাচ্ছে, পেশেন্ট কমে যাচ্ছে, এর মধ্যে যদি পেশেন্ট না আসে তাহলে হয়ে গেল। তো কি দরকার বাবা, তুমি যাতে সন্তুষ্ট থাকো তাই একটা ওষুধ নিয়ে নাও, আমিও খুশি তুমিও খুশি, তুমি আবার এসো, ইনভিটেশন কার্ড একটা দিয়ে দেওয়া, সেটা একটা হতে পারে। আর কি কারণ হতে পারে? আর তোকে একটা পেশেন্ট কোম্পানি ওষুধ, আপনি বলে এই ড্রাগটা দিন, এ হচ্ছে সর্বরোগ হরা, এটা দিলেই একদম ম্যাজিক, দুর্দান্ত রেজাল্ট, মরা পেশেন্ট বেঁচে উঠবে, ঠিক আছে, কোমাটোস পেশেন্ট লাফিয়ে উঠবে, মানে এমন ক্লেম করছে তারা, ব্যাপক ব্যাপার। সেখানে আমারও কোনো অনেক সময় ব্যাকগ্রাউন্ড সার্চ করি না, ভাবি না, যা বলছে সে তো প্রমোশন করতে এসছে, ওনার একটা কোম্পানি, সে একটা কোম্পানির কে প্রমোট করতে এসছে আমার কাছে, সে এমন কিছু ক্লেম করছে, তার এমন কিছু রেফারেন্স আছে, আমি সেগুলো ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম না, আমি তারটা মেনে নিয়ে আনলাম, তাই দেখি একটা সর্বরোগ হারা মেডিসিন দিয়ে কি হয়, বা কেমন একটা এটা দিন একদম ম্যাজিকের মতো কাজ করবে, তাই হয় কিনা সেটা একটু দেখা। তাহলে এই ব্যাপারগুলো তখন আমার ব্যাকগ্রাউন্ড সার্চ যা বলছে তাতেই বিশ্বাস করে দিয়ে দিলাম। আর কি হতে পারে? এই একটা হতে পারে তখন আমাদের একটা মিস কনসেপশন বা একটা ইলিউশন তৈরি হয়, না এটা মনে হয় সব ঠিক হয় না, সেখানে একটা ইরেশনাল প্রেসক্রিপশন পাওয়া যায়। আর কি ক্ষেত্রে হতে পারে? টেন্ডেন্সি টু ইউজিং নিউ ড্রাগ, বাজারে নতুন এসছে ড্রাগটা, সেই যেমন পুজোর আগে বাজারে নতুন, মহিলাদের ক্ষেত্রে শাড়ি, ছেলেদের ক্ষেত্রে নতুন একটা টি শার্ট, সেই কি যেন একটা টি শার্ট, মধ্যে টি শার্ট না মানে সামনে লেখা আর কি আপনা টাইম আয়েগা, সবার গায়ে আপনা টাইম আয়েগা, তাই না? একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনা টাইম আয়েগা, সবার গেঞ্জি করছে, ঠিক আছে। তাহলে টেন্ডেন্সি টু ইউজিং নিউ ড্রাগ, বাজারে নতুন এসছে এই ড্রাগটা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হাইপারটেনশনের দিন দারুণ, আগে সব ড্রাগ ফেল, এরকম হয় কখনো? এরকম হয় না বলছে না, কিন্তু দ্যাট ইজ নট টাইম টেস্ট। টাইম টেস্ট মানে অলরেডি যেটা এক্সিস্ট করছে, তার কিছু পজিটিভ এবং নেগেটিভস আমরা জানি, তার কিছু পজিটিভ জানি, এটা এই হয়, এই ভালো, এই সময় ভালো কাজ করে, এই সময় খারাপ, বা এই কন্ডিশনে দেওয়া যায় না, আমরা জানি। কিন্তু নতুন ড্রাগটা সম্পর্কে আমাদের এখনো তত তথ্য তৈরি হয়নি, অত ইনফরমেশন গ্যাদার হয়নি, চারিদিকে অত প্রচলিত হয়নি, কিন্তু কোম্পানির লোক এসে আমাকে বলে গেছে নতুন ড্রাগ অব্যর্থ ওষুধ, বুল সাইতে হিট করবেই করবে, ঠিক আছে, মানে ওই রকম কালকে শেয়ার মার্কেট উঠবেই উঠবে, এরকম ভাব দেখে বলে দিল আর কালকে শেয়ার মার্কেট উঠবে, ঠিক আছে, সেই রকম ব্যাপার। তো সেই একটা টেন্ডেন্সি আছে। আর একটা যে সব আপনি এই ওষুধ 50টা প্রেসক্রিপশন করুন, সামনের বছর মালয়েশিয়া ট্যুর নিশ্চিত হয়, মালয়েশিয়া ট্যুর, আপনার একটা ইজিপ্টের পিরামিডের উপর থেকে আপনার একটা ছবি, ইজিপ্টে গেছেন, আপনার ইজিপ্টের ট্যুরটা আমি স্পন্সর করবো, আমার কোম্পানি করবো, আপনি শুধু এই ড্রাগটা নিন, কনফারেন্সে চলুন, আমার ড্রাগটা লিখে দিন, যাতায়াত, 7 স্টার হোটেল, থাকা খাওয়া সব এভরিথিং, সে আপনার একটা টাকাও খরচা হবে না। তুলে হ্যাঁ আমার যদি ওষুধ লিখলেই হয়ে যায়, হোক না, ক্ষতি কি, এমনি করে দিন যদি যায় যাক না, তাই না? যেমন চলছে, বাইরে মোমো খেয়ে এদিক ওদিক করে দিন চলে যাচ্ছে, ফার্স্ট ইয়ার চলে গেল, সেকেন্ড ইয়ার চলে যাবে, থার্ড ইয়ার চলে যাবে, ফাইনালে হয়ে যাবে, টানেলের মধ্যে ঢুকেছি যখন ডাক্তার হয়েই বেরোবে, তাই তো?
তাহলে সেটাও একটা ব্যাপার। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে জন্য ইরেশনাল প্রেসক্রিপশন প্রমোটেড হয়। দিস আর একদম জেনারেলাইজড ভিউ, উপর থেকে আসে এগুলো একদম। ফার্স্ট দিন বেশি ডিটেলসে তো যাওয়া যাবে না, যাওয়া যায় না, তারপরে টোটাল এসছি 6 জন, ঠিকও না। বন্ধু বান্ধব যারা আছে, চেনা পরিচিত বন্ধু বান্ধব সহপাঠী পাঠিনী যারা আছে, তারা তাকে বলিস ক্লাসটা করতে। এখন ক্লাস করবি না তাতে কোনো অসুবিধা নেই, কি হবে তাতে যদি পরীক্ষার সময় তোরা পারতিস তাহলে কোনো অসুবিধা হতো না। তোরা কোন ব্যাচ, 4 নম্বর ব্যাচ নাকি না 5 নম্বর? 4 তো 4 নম্বর। তোদের 3টে ব্যাচের এক ব্যাচের একটা ব্যাচও কেউ কিন্তু এরকম হয়নি যে ক্লাস করেনি অথচ পরীক্ষার সময় দুর্দান্ত পরীক্ষা দিয়েছে, বরং উল্টোটা ক্লাস করেও পরীক্ষা দিতে পারেনি সেরকম, তাই হয়েছে। সুতরাং আমরা এক্সেপশন সেটা ভাবাটা মনে হয় প্রথমেই বাতুলতা হবে, ঠিক আছে? এই জন্য কনসিস্টেন্টলি পড়াশোনা করাটা দরকার। সমস্ত সাবজেক্ট, 3টে সাবজেক্ট আছে, 3টে সাবজেক্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারো কোনোটা বেশি কঠিন, কোনোটা ভালো খারাপ লাগতে পারে, তো ইকুয়ালি ইম্পর্টেন্ট। সবই বেস সাবজেক্ট, বেসিক সাবজেক্ট, এগুলোর উপরই। আর ফার্মাকোলজি এমন একটা সাবজেক্ট, আলটিমেটলি ওই ড্রাগ না লিখলে পেশেন্ট এসে কমপ্লেনই করবে, ঠিক আছে? উইদাউট এনি ড্রাগ তো এখানে পয়সা দেবো বল, তো 400 500 বা 1000 টাকা ভিড় দিয়ে তুই দেখাতে আসবি, তুই একটা ড্রাগ দিলি না, বললি প্রতিদিন 8 ঘন্টা হাঁটু, রেগে যাবে কি না বল? তোকে দিলে তোরও খারাপ লাগে, কি কিছুই লিখলো না। হ্যাঁ সেটাই বলছি, এরকম ব্যাপার। তাহলে বুঝতেই পারছি, তাহলে ফার্মাকোলজি পড়লে তো ড্রাগের অন্তত ইউজটা, ইন্ডিকেশনটা, কন্ট্রা ইন্ডিকেশন মানে ইন্ডিকেশনের উল্টো হলো কন্ট্রা ইন্ডিকেশন, কোথায় ইউজ করা যাবে না, সাইড এফেক্ট প্রোফাইল, সাইড এফেক্ট, এগুলো সব বুঝতে পারবি, ড্রাগ লেখাটা ইজিয়ার। আলটিমেটলি তোর ফার্মাকোলজি সবসময় লাগবে, যত প্রেসক্রিপশন করবি আলটিমেটলি ফার্মাকোলজি। সার্জারির সময় লাগবে না, কিন্তু সার্জারির পরে যে ড্রাগটা লিখবি দ্যাট ইজ ফার্মাকোলজি, এবং অন্যান্য সাবজেক্টের কম্বিনেশন, ঠিক আছে? তুই তো লিখবি না এই স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের জন্য এটা, তুই জানিস ডায়াগনোসিসটা, স্ট্যাফাইলোকক্কাল কোনো একটা ইনফেকশন হয়েছে, তার জন্য তোকে এই ড্রাগ দিতে হবে। আর ড্রাগটা নিবি, ড্রাগটাই লোকটা পেশেন্ট গিয়ে দেখাবে দোকানে, দোকান থেকে ওষুধ নেবে, এগুলো ব্যাপার।